ধারার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ধারা বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যেমন সূচক, লগ, অসমতা থেকে দেখছি প্রতিবার প্রশ্ন থাকে, ধারা থেকেও ঠিক সেরকমই প্রতিবারই প্রায় প্রশ্ন থাকে। চলুন আমরা বিগত বিসিএস এর প্রশ্নগুলো দেখি। যেমন দেখেন 36তম বিসিএস এখানে একটা সমান্তর ধারা দেওয়া আছে। এই ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে, 1, 5, 9 এভাবে 81 পর্যন্ত যোগ করলে কত হয়, মানে যোগ করতে বলছে সমান্তর ধারার। এখানে 37তম বিসিএস এ দুইটা প্রশ্ন আসছে, একটা সমান্তর ধারা থেকে, একটা গুণোত্তর ধারা থেকে। ওকে, এরপর দেখেন 38তম বিসিএস আবার দুইটা প্রশ্ন আসছে। এখানে এই দুইটাই সমান্তর ধারা থেকে আসছে। এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল, আর এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে পঞ্চম পদ দেওয়া আছে, প্রথম 5টি পদের যোগফল দেওয়া আছে, প্রথম পদটা নির্ণয় করতে বলছে। এবার 39তম বিসিএস একটা গুণোত্তর ধারা থেকে প্রশ্ন আসছে। এখানে ধারাটির কোন পদ, মানে একটা পদ বের করতে বলছে, যে কততম পদ a√2 হবে সেটা বের করতে বলছে। এরপর 41তম বিসিএস এ দেখেন এখানেও একটা সমান্তর ধারার কততম পদ 302 সেটা বের করতে বলছে। এরপর 41তম বিসিএস এ আরো একটা প্রশ্ন আসছে, এটা একটা গুণোত্তর ধারার প্রশ্ন। হ্যাঁ, এটা একটা গুণোত্তর ধারার প্রশ্ন। এটা অসীম পদের সমষ্টি, মানে অসীম পর্যন্ত যোগফল বের করতে বলছে। এখানেও অসীম পদের সমষ্টি বের করতে বলছে, সেটা কত হবে। এটা 43 বিসিএস এ আসছে। 44-এ আবার দুইটা প্রশ্ন আসছে, দেখেন একটা গুণোত্তর ধারা থেকে আসছে, একটা সমান্তর ধারা থেকে আসছে। এরপর 45-এ একটা গুণোত্তর ধারা থেকে প্রশ্ন আসছে। সর্বশেষ 46-এ এই একটা প্রশ্ন আসছিল, যদিও এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে ছিল না। তো আমরা দেখলাম কি বিগত প্রত্যেকটা বিসিএস এ, প্রায় প্রত্যেকটা বিসিএস এ প্রশ্ন আসে, তার মানে এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই টপিকটা কি খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। আচ্ছা, 43-তে সম্ভবত 43 বা 44-এ আরেকটা প্রশ্ন ছিল যে 36 এবং 72-এর গুণোত্তর গড় কত, এরকম একটা প্রশ্ন ছিল। গুণোত্তর গড় কত, যদি এটা গড়ের মধ্যে পড়ে, আবার গুণোত্তর ধারার মধ্যেও পড়ে যায়। ওকে, তো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে সমান্তর ধারা দিয়ে। সমান্তর ধারা শেষ করে তারপর আমরা গুণোত্তর ধারা শুরু করব। তো সমান্তর ধারা শুরু করার আগে আমরা একজন লিজেন্ড সম্পর্কে জেনে নেই। ইনি হচ্ছেন গস, কার্ল ফ্রেডরিক গস। তো ইনি কি করছেন, ছোটবেলা খুব দুষ্ট ছিলেন প্রাইমারিতে থাকা অবস্থায়। তার দুষ্টুমি বন্ধ করার জন্য তার ক্লাস টিচার একটা ম্যাপ দিয়েছিলেন যে 1 থেকে 100 পর্যন্ত, 1, 2, 3, 100 পর্যন্ত যোগ করতে। তাই 1 থেকে 100 পর্যন্ত লিখে যোগ করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু স্যার এই অঙ্কটা দেওয়ার পরেক্ষণেই দেখা গেছে 2 মিনিটের মধ্যে গস বলে দিয়েছে আমার অঙ্ক শেষ। তো এই গস আসলে কিভাবে অঙ্কটা করছে? এই গস অঙ্কটা করছে যে 1 থেকে 100 পর্যন্ত এইভাবে লিখছে, লিখে আবার উল্টো পাশে লিখছে। উল্টো পাশে যে 100 যোগ 99 যোগ 98, এইভাবে যেতে যেতে এইভাবে যোগ করে দেখছে এরকম 101, এখানে 101, এখানে 101, এইভাবে 101, 101, 100টা 101 পাইছে। এরপর বাকি হিসাবটুকু সে করছে, আমরা বাকি হিসাবটুকু করব। এইভাবেই সে এরকম ক্রমিক সংখ্যার যোগ কিভাবে করা যায় একটা সূত্র আবিষ্কার করে ফেলছে। তো আমরা সেই সূত্রগুলো দেখবো আজকে। তো প্রথমে দেখি যে গস টাইপ কিভাবে প্রশ্নটা, মানে এই সমাধানটা করছে, 1 থেকে 100 পর্যন্ত যোগটা কিভাবে করছে। এই যোগ করতে করতে আমরা সূত্রগুলো দেখে ফেলবো। দেখেন, সে প্রথমে 1 থেকে 100 পর্যন্ত এইভাবে লিখছে, 1 যোগ 2 যোগ 3, মাঝখানে এগুলো লেখে নাই, না লিখে 98, 99, 100 এইভাবে লিখছে। এরপরে আবার এটাকে উল্টো ভাবে লিখছে, এই 100 যোগ 99 যোগ 98 যোগ 3, 2, 1, একই কথা। তো এই 1 থেকে 100 লেখা আর 100 থেকে উল্টো ভাবে 1 পর্যন্ত লেখা একই কথা, এখানেও যা লিখছি এখানেও তাই লিখছি, জাস্ট খালি উল্টো ভাবে লিখছি। এরপরে কি করছে, এটা যোগ করছে। যোগ করলে কি হয়, এই এস আর এস যোগ করলে 2s, আমি ধরে নিছি এটা এস, এটা এস হলে পরেরটাও এস হবে। এস আর এস যোগ করলে 2s। দেখেন এই 1 আর 100 যোগ করলে 101, 2 আর 99 যোগ করলে 101, 3 এবং 98 যোগ করলে 101, আবার এইখানে ডট 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 দিয়ে এবার 98, 3, 101, 99 দিয়ে 101, 101। ওকে, এখন আমাকে বলেন তো এখানে কতগুলো 101 আছে? এখানে কতগুলো 101 আছে? 100টা, তাই না? তাহলে আমি লিখতে পারি 2s সমান এই 101 আছে কয়টা, 100টা। লেখা যায় না? আচ্ছা, এখানে যারা ক্লাস করতেছেন ক্লাস 5-এ ধারার অঙ্ক কারা করছিলেন? ক্লাস 5-এ ধারার অঙ্ক কি করছিলেন? মাহফুজ করছিলেন। ওকে, অনেকেই করছেন, অনেকে আবার করেন নাই। যারা ক্লাস 5-এ ধারার অঙ্ক করছিলেন মনে করে দেখেন এই নিয়মের অঙ্ক ছিল কিনা। ক্লাস 8-এ না, ক্লাস 5-এ ছিল। ক্লাস 5-এ ধারার অঙ্ক ছিল, মানে এসএসসিতে না, প্রাইমারিতেই ছিল। প্রাইমারিতে ক্লাস 5-এ ধারার অঙ্ক ছিল। আমি 2006 সালে
2006 সালে আমি হচ্ছে প্রাইমারি সমাপনী পরীক্ষা দেই। 2006 সালে যে আমি বই পড়ছি সেই বইয়ে এই ধারার অঙ্ক ছিল, সম্ভবত এর পরেই চেঞ্জ হয়ে গেছে, সম্ভবত এর পরে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো যাই হোক, এই ধারার অঙ্কগুলো ঠিক এই নিয়মেই করা ছিল। ওইখানে তো আর এই এত সূত্র ছিল না, 9-এ উঠে যে সূত্রগুলো পেয়েছেন এত সূত্র তো ছিল না। তো দেখেন, আমরা যেহেতু সমষ্টি বের করবো তাই না, এই যে এস এর মান বের করবো, এখানে যে সবগুলো যোগ করলে কত হয় সেটা বের করবো। তাহলে এই যে এস এর সাথে যে 2 গুণ আছে, এই 2 এ পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 101 গুণ 100 ভাগ 2। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই 101 কিভাবে পেয়েছি বলেন তো? দেখেন তো, এই যে এখানকার 1 এবং 100 যোগ করে পাইছি না, 1 ছিল প্রথম পদ, 100 ছিল শেষ পদ, এই 1 এবং 100 যোগ করে পাইছি না। তাহলে আমি এই 101-এর পরিবর্তে লিখতে পারি 1 যোগ 100, লেখা যায় গুণ 100। আমি এভাবেই পাইছি তাই না, ভাগ 2। আচ্ছা, এই 100টা কি? এইখানে আসলে 1 থেকে 100 পর্যন্ত 100টা পদ আছে তাই না, এই যে 101 101 101, আমি যে এই 100 লিখছি কিভাবে, এইরকম 100টা সংখ্যা আছে, মানে 100টা পদ আছে, এগুলো এক একটাকে কি বলা হয়, পদ, এক একটা পদ। তাহলে এরকম 100টা পদ আছে, এই জন্য আমি 100 লিখছি। তার মানে এই 100 হলো কি এখানকার পদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাইলাম। কি সূত্র পাইলাম দেখেন তো, এই 1 ছিল প্রথম পদ, এই যে প্রথমে যে আমি ধারাটা লিখছিলাম এখানকার প্রথম পদ 1, এটা হলো প্রথম পদ। এই 100 হচ্ছে কি শেষ পদ, 100 হচ্ছে শেষ পদ, 100 হচ্ছে শেষ পদ। তাহলে প্রথম পদ এবং শেষ পদ যোগ করে এর সাথে যদি আমরা এই 100 কি পদ সংখ্যা না, পদ সংখ্যা যদি আমরা গুণ করে 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি, যোগফল পাচ্ছি, যোগফল পাচ্ছি। তাহলে একটা ধারার, এটা কি ধারা, সমান্তর ধারা। আচ্ছা, এটা সমান্তর ধারা কেন আমরা জানবো, তার আগে দেখেন আমরা ধারার যোগফল নির্ণয়ের সূত্র পেয়ে গেছি। সূত্রটা কি? সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এটা হইল সমান্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র। আমি একটা সমান্তর ধারা লিখি, যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8, এটা একটা সমান্তর ধারা। কেন? দেখেন, নামটা হইল সমান্তর, মানে কি সম যোগ অন্তর তাই না, মানে প্রতিটা অন্তর কি সমান, অন্তর মানে পার্থক্য। দেখেন 2 এবং 4-এর পার্থক্য হইল 2, 4 এবং 6-এর পার্থক্য 2, এদের অন্তর 2, 6 এবং 8-এর অন্তর 2, এর পরের অন্তরটা 2 আসবে। এই যে প্রত্যেকবার অন্তরটা কি সমান, এই জন্য এই ধারাটার নাম সমান্তর ধারা। আর আমি যে এইখানে যে প্রথম যে ধারাটা নিয়ে হিসাব করলাম এইটাও সমান্তর ধারা, এই যে 1 এবং 2-এর পার্থক্য 1, 2 এবং 3-এর পার্থক্য 1, এগুলো প্রত্যেকটা সংখ্যা মানে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য 1। তাহলে এটা একটা সমান্তর ধারা, আর সমান্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2, এটা একদম মুখস্থ রাখবেন, একদম মুখস্থ রাখবেন যোগফল নির্ণয়ের সূত্র। এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করব। সূত্রটা কি সবার ক্লিয়ার? ওকে, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ওই সূত্র ব্যবহার করে, এই যে এই সূত্রটা ব্যবহার করে যোগফল সমান এই যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2, এই সূত্র ব্যবহার করে এই ধারার যোগফল নির্ণয় করা সম্ভব কিনা বলেন, পদ সংখ্যা বাদ দেন, যোগফল নির্ণয় করা সম্ভব কিনা? হ্যাঁ, যে কোনো সমান্তর ধারারই আমরা যোগফল নির্ণয় করতে পারবো। এটা সম্ভব না কেন? আমি এইখানে এই যে এই ধারার যোগফল নির্ণয় করতে পারতেছি, কারণ এখানে 1 2 3 এইভাবে যেতে যেতে 100 পর্যন্ত 100টা পদ ছিল। কয়টা পদ ছিল? 100টা পদ ছিল। এখন এইটা কি দেখে এইভাবে বলা সম্ভব যে এখানে কয়টা পদ আছে? এখানে দেখে আমি বলতে পারতেছি না এখানে পদ কয়টা আছে, আমি বলতে পারতেছি না। তাহলে এই অঙ্কে আমার এই যোগফলে আমি প্রথম পদ বসাতে পারবো, শেষ পদ বসাতে পারবো, 2 তো বসাইতে পারবো, পদ সংখ্যাটা বসাইতে পারবো না। তাহলে আমাকে এই অঙ্ক থেকে কি বের করতে হবে, আগে পদ সংখ্যাটা বের করতে হবে। এখন পদ সংখ্যার সূত্রটা আমরা একটু দেখি। এখানে দেখেন 6 8, তারপরে কত আছে 10, এইভাবে 30 পর্যন্ত আছে। আমরা একটু আলাদাভাবে চিন্তা করি। দেখেন, ধরেন এইখানে হলো 6 8, তারপর 10, এখানে হলো 12, তারপর 14 16, এইভাবে আছে। একটু খেয়াল করে দেখেন, এখানে এই 6 এবং 8-এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য কত? 2 না? 2-এর পার্থক্য, এটা হচ্ছে কি সাধারণ অন্তর তাই না। এখানে 8 এবং 10-এর পার্থক্য 2, 10 এবং 12-এর পার্থক্য 2, 12 এবং 14-এর পার্থক্য 2,
14 এবং 16-র পার্থক্য 2। ওকে, এখন এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটা পার্থক্য নেই, একটা পার্থক্য নেই, পদ কয়টা পাই দেখেন তো। আমি শুধু এই দুই যদি হিসাব করি তাহলে পদ কয়টা পাবো? আমি যদি শুধু এই দুই কাউন্ট করি যে আমার কাছে অন্তর একটা আছে, পার্থক্য একটা আছে, পদ পাচ্ছি দুইটা। আমি যদি এবার দুইটা অন্তর নেই, এটাও নিলাম এটাও নিলাম, দুইটা যদি অন্তর নেই, দুইটা অন্তর নিলে পদ কয়টা হবে? দুইটা অন্তর নিলে পদ কয়টা হবে? তিনটা। তিনটা অন্তর নিলে পদ কয়টা হবে? তিনটা অন্তর অন্তর নিলে পদ হবে চারটা। মানে আমি যতগুলো অন্তর নিব তার থেকে পদ একটা কি বেশি হচ্ছে, যতগুলো অন্তর নিব তার থেকে পদ একটা কি হচ্ছে বেশি হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যে তিনটা অন্তর নিছি, তিনটা অন্তর মানে এই দুই, 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 তিনটা অন্তর নিলাম, টোটাল অন্তর কত হইলো বলেন তো? টোটাল পার্থক্য কত? 6 না? 6 কি না? টোটাল পার্থক্য 6। এই টোটাল পার্থক্য 6। দেখেন আমি কোন পর্যন্ত নিছি? এটা নিছি, এটা নিছি, এটা নিছি, তার মানে এই যে এই পর্যন্ত নিছি, এই পর্যন্ত, এই 6 থেকে শুরু করে এই পর্যন্ত পার্থক্য পাইছি টোটাল কত? 6। আবার খেয়াল করে দেখেন, আমার এখানকার প্রথম পদ 6, শেষ পদ 12, তার মানে এই 6 এভাবেও পাওয়া যায়, 12 - 6, 12 - 6 এভাবে পাওয়া যাচ্ছে না? দেখেন, আমার টোটাল পার্থক্য যদি পাই তাহলে পদ কয়টা হবে এটা কি বের করা সম্ভব না? এই যে 6 এটা কিভাবে পাইছি? 2 + 2 + 2 এইভাবে 6 পাইছি। তার মানে আমি তিনটা, কয়টা নিছি? তিনটা, তিনটা পার্থক্য নিছি, মানে 6-কে 2 দ্বারা ভাগ করলে আমি এই যে 3 পাচ্ছি। এই 2 কেন ভাগ করলাম? আমি পার্থক্য নিছি 2। আমি যদি চারটা পার্থক্য নেই মানে 8 হবে, 8-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। এই যে চারটা পার্থক্য পাচ্ছি। আবার দেখেন এই যে 6 এবং 14-র পার্থক্য 8, এখানে পদ কয়টা? 1 2 3 4 5টা। এই যে পার্থক্য চারটা নিলে পদ হবে 5টা। তার মানে আমি পদ সংখ্যা বের করতে পারি কিভাবে? এই 8 আবার কিভাবে পাই? এই 8 পাই যে 14 থেকে 6 বিয়োগ করে, 14 থেকে 6 বিয়োগ করে তাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাচ্ছি কি পার্থক্য। টোটাল পার্থক্য কত, কয়টা সেটা পাচ্ছি। এখন যতগুলো পার্থক্য পাবো তার থেকে পদ সংখ্যা একটা বেশি হয়, যতগুলো পার্থক্য পাবো তার থেকে পদ একটা কি হয়? বেশি হয়। এই জন্য এর সাথে একটা এক যোগ করলেই আমরা পদ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এই ধারাটার পদ সংখ্যা কত? এই যে শেষে 30, প্রথমে 6, তাহলে এখানে কতগুলো পার্থক্য আছে সেটা বের করবো কিভাবে? এই 30 - 6 ভাগ এখানে সাধারণ অন্তর কত? 2 আছে তাই না? 2 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা জানি এখানে টোটাল পার্থক্য কয়টা পাচ্ছি, মানে এরকম 2 কয়টা নিচ্ছি সেটা পাইলাম। টোটাল 2 কয়টা আছে সেটা নিলাম, তার থেকে আমরা জানি পদ একটা বেশি হবে, এই জন্য এক যোগ। এখন যাদের গোলমাল লাগতেছে এত কিছুর দরকার নাই, আপনারা সূত্রটা মনে রাখেন। সূত্রটা হলে যেটা শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ এই 2 মানে সাধারণ অন্তর, এই 2 মানে সাধারণ অন্তর, এর সাথে এক যুক্ত হলে আমরা পদ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা পদ সংখ্যার একটা সূত্র পাইলাম। পদ সংখ্যার কি হবে? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এই সূত্রটা যাদের গোলমাল লাগতেছে, এখন এই সূত্রটা আপনারা কি করেন? এখন এই সূত্রটা মুখস্থ করে ফেলেন। আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র। কোনটা? এই যে যোগফল নির্ণয়ের সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। যদি পদ সংখ্যা না থাকে তখন আবার এই সূত্র দ্বারা পদ সংখ্যা বের করব, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এখন সূত্র মুখস্থ করে ফেলবেন। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এবার আমরা নতুন একটা সূত্র শিখব। আমরা প্রথম পদকে এ ধরে নেই আর শেষ পদকে জেড ধরে নেই, সাধারণ অন্তরকে ডি ধরে নেই। হ্যাঁ, সাধারণ অন্তর ডি ধরে নিলাম। প্রথম পদ এ, শেষ পদ জেড, সাধারণ অন্তর ডি। এখন আমাকে বলেন তো যোগফল নির্ণয়ের সূত্রটা কি? সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? আমরা জানি সমষ্টি ইজ ইকুয়াল টু কি? প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পদ সংখ্যা, তাই না? পদ সংখ্যা, আচ্ছা পদ সংখ্যাটা আমি এইখানে লিখি। হ্যাঁ, পদ সংখ্যা ভাগ কত? 2। এটা কি লেখা যায় কিনা? এটা লেখা যায় কিনা?
মানে আমি যে এখানে যে পদ সংখ্যাটা লিখছি না, এই পদ সংখ্যাটা এখানে না লিখে আমি যদি এইভাবে সাইডে লিখে দেই, একই কথা এখানে যদি লিখে দেই তবু চলবে। আমি সেটাই লিখছি শুধু এখানে। এইবার এই এ প্লাস জেড ভাগ টু গুণ এই যে পদ সংখ্যার যে সূত্রটা একটু আগে লিখছিলাম, দেখেন তো এটা সমান তাহলে এইভাবে লেখা যায় না? শেষ পদ মানে হচ্ছে জেড মাইনাস প্রথম পদ মানে হচ্ছে এ সাধারণত ডি প্লাস ওয়ান। এটা লেখা যায় কিনা? লেখা যাবে কিনা বলেন পদ সংখ্যার পরিবর্তে? তাহলে আমি পদ সংখ্যার পরিবর্তে এখানে এটা লিখে দিই, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর ডি প্লাস কি এক, এটার সাথে এটা গুণ আছে, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো এ প্লাস জেড ডিভাইডেড বাই টু ইন্টু, এখানে আমরা একটু হিসাব করি, দেখেন এখানে হচ্ছে ডি, তাহলে জেড মাইনাস এ প্লাস ডি লেখা যায় কিনা বলেন তো? এই যে বন্ধনের ভিতরে এইটুকুর পরিবর্তে এইটুকু লেখা যায় না? আমি কিন্তু এইটুকু লিখে ফেললাম। এখন এই দুটা যদি আমি একসঙ্গে লিখি, একসঙ্গে লিখলে কি হবে? একসঙ্গে লিখলে উপরে হবে জেড প্লাস এ, দেখেন এখানে এ প্লাস জেড আছে তো আমি জেড প্লাস এ লিখলাম, একই কথা। আর এখানে জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই টু ডি। সমষ্টি নির্ণয়ের একটা সূত্র শিখলাম, অনেকে এই সূত্র জীবনে প্রথম দেখলেন, এই সূত্র এর আগে দেখেন নাই। তাহলে এই সূত্র কখন ব্যবহার করব? কখন ব্যবহার করব বলেন তো? যখন কোনো একটা যোগফল নির্ণয় করতে বলছে যার মধ্যে পদ সংখ্যা নাই। ধরেন একটা ধারা দেওয়া আছে এরকম 3+6+9 যোগ 12 যোগ ডট 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 ডট, এইভাবে ধরেন, এইভাবে ধরেন 60। তাহলে এইটার যোগফল নির্ণয় করতে বলছে, আপনি এখানে পদ সংখ্যা জানেন না, আপনি এটার পদ সংখ্যা জানেন না, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। এই সূত্র ব্যবহার করে আপনি কি এখানে জেড সমান কত, জেড সমান 60, শেষ পদ 60, প্রথম পদ কত 3, আবার শেষ পদ 60 মাইনাস প্রথম পদ কত 3, সাধারণ অন্তর কত, এই যে 3 এবং 6 এর পার্থক্য 3, সাধারণ অন্তর প্লাস এই যে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু সাধারণ অন্তর 3। হিসাব করলেই আপনি কি পাবেন? অ্যান্সারটা পেয়ে যাবেন। তার মানে এই সূত্র ব্যবহার করলে আমাকে আলাদা করে পদ সংখ্যা নির্ণয় করতে হচ্ছে না, মানে আমার সময় বাঁচবে। সমস্যা কি জানেন এই সূত্রের মধ্যে? কেউ বলতে পারবেন এই সূত্রের সমস্যাটা কি? এই সূত্রের সমস্যাটা কি কেউ বলতে পারবেন? না, টাইম তো বাঁচবে এটাতে, অন্য যে কোনো সূত্র থেকে এই সূত্রের টাইম বাঁচবে, টাইম বেশি লাগবে না, টাইম কম লাগবে। আপনি এটার পদ সংখ্যা বের করে যোগফল বের করতে যতক্ষণ সময় লাগবে, এটাতে তার থেকে অনেক কম সময় লাগবে। সমস্যা হচ্ছে পরীক্ষার হলে এটা আপনার মনে থাকবে না, এটা মনে থাকবে না, এটা হলো মূল সমস্যা। না না, সূত্রে সমস্যা নাই, সূত্র ঠিক আছে, সমস্যা একটাই, পরীক্ষার হলে এটা আপনার মনে থাকবে না। জীবনের প্রথম দেখলেন এক, পরীক্ষার হলে কি আরেকটা ঝামেলা হবে, এখানে জেড প্লাসে এরপরে জেড মাইনাসে, এই যে জেড মাইনাসে এটা নাকি এ মাইনাস জেড, এটার মধ্যে ঝামেলা লাগাই ফেলবেন। এই যে জেড মাইনাস এ না এ মাইনাস জেড, তখন মাথা চুলকাবেন। সমস্যা এটাই, তাছাড়া এই সূত্রে কোনো সমস্যা নাই, এই সূত্র দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন। তাহলে কোন সূত্রে সমস্যা হবে না আপনাদের, তবে টাইম বেশি লাগবে? সেই সূত্রটা এখন তাহলে আমরা একটু দেখি, চলেন। দেখেন আমি একটা ধারা লিখি 1+3+5+7 যোগ ডট ডট ডট, ওকে। আচ্ছা এখানকার প্রথম পদ কে বলেন তো? প্রথম পদ কত? 1, তাই না? আচ্ছা এখানে সাধারণ অন্তর কত বলেন তো দেখি, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত? 2 না? সাধারণ অন্তর 2। আচ্ছা সাধারণ অন্তর কিভাবে বের করবেন? সাধারণ অন্তর বের করবেন সব সময় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা মাথায় রাখবেন, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে হচ্ছে 2, সাধারণ অন্তর 2। আচ্ছা দ্বিতীয় পদটা কত? দ্বিতীয় পদটা কত? 3। কিভাবে আসছে জানেন? এই প্রথম পদের সাথে সাধারণ অন্তরটা যোগ হয়েছে। তৃতীয় পদটা কত? এই প্রথম পদের সাথে দুইটা সাধারণ অন্তর যোগ হয়েছে, দুইটা। এখানে একটা সাধারণ অন্তর, এখানে একটা সাধারণ অন্তর, এখানে দুইটা সাধারণ অন্তর। চতুর্থ পদ 1 প্লাস
এখানে 3টা সাধারণ অন্তর যুক্ত হয়েছে, দেখেন 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7। সিস্টেমটা কি বুঝতে পারছেন? পদগুলো কিভাবে আসছে? প্রথম পদ, এরপরে দ্বিতীয় পদ কি 1 প্লাস একটা সাধারণ অন্তর, তৃতীয় পদ 1 প্লাস পদ 3টা, মানে তৃতীয় পদ, কিন্তু সাধারণ অন্তর যুক্ত হচ্ছে কয়টা? 2টা। যততম পদ সাধারণত তার থেকে একটা কি কম যুক্ত হচ্ছে। আচ্ছা, আমি এটাকে তাহলে এইভাবে লিখতে পারি না, যেহেতু দ্বিতীয় পদ, আমি এটাকে লিখতে পারি না 1 প্লাস, এখানে এই একটা একটা সাধারণ অন্তর, দেখেন একটা সাধারণ অন্তর, একটা সাধারণ অন্তর পরিবর্তে, যেহেতু আমি বুঝতে চাচ্ছি দ্বিতীয় পদ, তো এখানে একটা 2-এর সম্পর্ক আছে, আমি এইভাবে লিখতে পারি না 2 মাইনাস 1.2, এভাবে লিখতে পারি না? এই যে একটা সাধারণ অন্তর। আবার পরেরটাকে এভাবে লিখতে পারি না 1 প্লাস, যেহেতু তৃতীয় পদ, তাহলে আমি এটা 3 - 1.2, এই যে 2টা সাধারণ অন্তরকে এইভাবে লিখতে পারি। চতুর্থ পদকে এইভাবে লিখতে পারি না 1 প্লাস, এই যে 3টা সাধারণ অন্তর, 3টা সাধারণ অন্তর, তাহলে 4 - 1.2 লেখা যায়। এইখানে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই না? সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, আর প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করছিলাম একটু আগে। এখন যদি আপনাকে বলে চতুর্থ পদ না এনতম পদ, তাহলে আপনি বের করতে পারবেন না। আপনি জানেন প্রথম পদের সাথে যততম পদ বের করতে বলে তার থেকে 1 মাইনাস ইন্টু সাধারণ অন্তর। তার মানে এটা থেকে যদি আমরা পুরোটাই সূত্র আকারে লিখি, 1-এর পরিবর্তে 1 আমরা মানে প্রথম পদ, প্রথম পদের পরিবর্তে আমরা এ লিখতে পারি, এ প্লাস, এরপর n - 1, এই 2 এটা হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি। তাহলে আমরা n তম পদ বের করার সূত্র শিখলাম। n তম পদ বের করার সূত্র শিখলাম কি? এ প্লাস n - 1 ইন্টু ডি। এটা কি n তম পদ? বুঝতে পারছি? n তম পদটা কি বুঝতে পারছি? ওকে। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগছে যে ভাই ওই সূত্রটা শেখাচ্ছেন না তো, আপনাদের আসল সূত্রটা এখনো কি শেখাচ্ছি না, যে সমষ্টি নির্ণয় তো আরেকটা সূত্র আসছে যেটা আমরা এতদিন দেখে আসছি, সেটা তো দেখাচ্ছেন না। এবার চলেন আমরা সেটা দেখাই। আচ্ছা, দেখেন আমি যে ধারাটা লিখছিলাম, এটা হলো প্রথম পদ, এটা হইলো দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এইভাবে যেতে 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 n তম পদ কত বলেন তো? n তম পদ এটা কি না এ প্লাস n - 1 ইন্টু ডি? এটা কি n তম পদ কি না? এটা n তম পদ কি না? আচ্ছা, এখন বলেন তো এখানে পদ কয়টা আছে? এখন বলেন এখানে পদ কয়টা আছে, দেখি কে কে উত্তর দিতে পারেন। এইখানে পদ কয়টি আছে? বাহ, এই তো আপনারা পারছেন। এখানে পদ আছে এনটি। কয়টি পদ আছে? এনটি পদ আছে। রাইট, এখানে এনটি পদ আছে, এখানে এনটি পদ আছে। আচ্ছা, আমাদের গস একটা সূত্র শিখেছিল, যোগফল নির্ণয়ের সূত্র, মনে আছে না? যোগফল সমান কি? প্রথম পদ, প্রথম পদ, আমরা প্রথম পদকে এ ধরে নেই, হ্যাঁ, প্রথম পদ এ, এই যে প্রথম পদ লিখলাম, প্লাস শেষ পদ, এটাই শেষ পদ, এই ধারার শেষ পদ এটা কি না? শেষ পদ এ প্লাস n - 1 ইন্টু ডি। প্রথম পদ ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা, আপনারাই বললেন এখানে পদ আছে এনটি, ভাগ কত? 2। এই যে সূত্রটা চলে আসলো, এই যে n/2টা আমরা একটু আগে লিখি, লিখে এই যে এ আর এ যোগ করলে হবে 2a প্লাস n - 1 ইন্টু কি ডি। এই সূত্রটা আপনারা এতক্ষণ পর্যন্ত জানতে চেয়েছিলেন, যে সমষ্টি নির্ণয়ের এই সূত্রটা তো আছে। আমরা কি সূত্র সব বুঝতে পারছি? তাহলে আমরা সূত্রগুলো একটু রিভিশন করি, চলেন। আমরা প্রথমে একটা সমষ্টি নির্ণয়ের সূত্র শিখলাম, কি সেটা? প্রথমে যে সমষ্টি নির্ণয়ের সূত্র শিখলাম সেটা হলো প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা, এটা একটা সূত্র শিখলাম। তারপরে একটা সূত্র শিখছি পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র সেটা কি ছিল? এই শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ, এখানে কিন্তু 2 না, ভাগ হচ্ছে সাধারণ অন্তর, ভাগ সাধারণ অন্তর প্লাস 1। এটা হলো পদ সংখ্যা নির্ণয়ের সূত্র, এটা সমষ্টি নির্ণয়ের সূত্র। যদি আমাদের
পদ সংখ্যা দেওয়া থাকে, প্রথম পদ দেওয়া থাকে, শেষ পদ দেওয়া থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো। এখন কোনো একটা ধারার মধ্যে প্রথম পদ আর শেষ পদ দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া নাই, তখন আমরা সমষ্টি নির্ণয় করব এই সূত্র দ্বারা, জেড প্লাস এ, জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d, এই সূত্র দ্বারা। যদি আমাদের কি পদ সংখ্যা দেওয়া না থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব, যদি আমাদের পদ সংখ্যা দেওয়া না থাকে। আর যদি পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্র দিয়েও করতে পারি। আর পদ সংখ্যা যদি দেওয়া থাকে, প্রথম পদ শেষ পদ দেওয়া থাকে, এই সূত্র ব্যবহার করতে পারি। এখন সূত্রের ব্যবহারটা আমরা অঙ্ক করতে করতে শিখে ফেলবো, ঠিক আছে? আরেকটা শিখলাম, n তম পদ, মানে যে কোনো একটা পদ যদি বের করতে বলে এই a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্র দ্বারা যে কোনো একটা পদ বের করব। সবাই কি বুঝতে পারছি? এই সূত্রগুলো মনে রাখতে পারলে সমান্তর ধারার যে কোনো অঙ্ক আসলে পারবেন। তবে আর কয়েকটা সূত্র লাগবে, সেটা আমরা অঙ্ক করতে করতে জেনে নিব, ঠিক আছে? তাহলে চলেন আমরা এখন অঙ্ক করব। সব অঙ্ক করাবো না, আমি দ্রুত কিছু অঙ্ক দেখাই দিব, যেগুলো আপনাদের বুঝতে সমস্যা হবে সেগুলো আমি শুধু করাবো। প্রথমে টাইপ 1, পদ নির্ণয়। 1, 5, 9, 13 এই ধারার 15তম পদ কত? এটা আমার করার, আমি মনে করি এটা আমাকে করাই দিতে হবে, ব্যাপারটা এরকমটা না, আপনারা নিজেরা পারবেন না? তাহলে এখানে প্রথম পদ হইল 1, সাধারণ অন্তর হইল 4, 15তম পদ, 15তম পদ কি হবে? এই প্রথম পদ প্লাস যততম পদ বের করতে বলছে 15তম পদ, তাহলে 14-র সাথে এই 4 গুণ করে দেন, 14-র সাথে 4 গুণ করে দেন, কত হয়? 57 হয়। সূত্র ব্যবহারের দরকার নেই, পরীক্ষার হলে কি এত সূত্র লেখার টাইম আছে নাকি? এ দেখেন 15-1 ইন্টু 4, তা আপনি তো মুখে মুখে করবেন, এটা 15-1 মানে 14, তাহলে 14-র সাথে 4 গুণ করবেন, এগুলো মুখে মুখে করবেন। ওকে, এবার দেখেন এখানে বলছে 0, 2, 4, 6 এই ধারার 60 কততম পদ, মানে এই ধারার একটা পদ হচ্ছে 60। প্রশ্ন হচ্ছে এই 60 কততম পদ? এই অঙ্কটা আমি দুইভাবে করে দিব, আপনারা যেভাবে করেন। ধরে নেন যে ধরি n তম পদ 60, এটা ধরে নেন। তাহলে n তম পদের সূত্রটা আমরা জানি, a প্লাস n-1 ইন্টু ডি সমান 60, এটা আপনারা ধরে নেন। মানে এই যে n ধরে নিয়ে এরপরে এখানে মান বসায় দেন, প্রথম পদ হচ্ছে 0 প্লাস n-1 ইন্টু ডি হচ্ছে কত, পার্থক্য কত? 2, তাই না? 60। তার মানে n-1 সমান 60কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 30, অর্থাৎ n সমান 31। তার মানে এই 60 হলো 31তম পদ, এই 60 হলো 31তম পদ। এখন এই সূত্র এইভাবে ব্যবহার না করে আমরা একটা সহজ সূত্র ব্যবহার করতে পারি এইভাবে। দেখেন তো ধারাটা কি এইভাবে লেখা যায়? 0, 2, 4, 6 ডট 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 60, আমি শেষ পদটা 60 ধরে নিলাম। খেয়াল করে দেখেন, একটা ধারার যদি 0 এবং 2 থাকে, শেষ পদ কত? 2 না? এই পদটা কততম পদ? দ্বিতীয় পদ না? দ্বিতীয় পদ 2, এটাই শেষ পদ। এখন একটা ধারার যদি পদ থাকে 3টা, পদ আছে 3টা, এই তৃতীয় পদ যা, শেষ পদও তাই। তার মানে এখানে টোটাল পদ আছে 3টা, পদ সংখ্যা 3টা, তার মানে সর্বশেষ পদটা হলো তৃতীয় পদ, তাই কি না? যদি এখানে আরেকটা পদ থাকে ধরেন 4, 6, এখানে টোটাল পদ আছে 4টা, আর সর্বশেষ পদটা হলো চতুর্থ পদ, এরকম হবে কি না? তাহলে আমি যে এখানে ধারাটা লিখলাম, এটা যদি শেষ পদ হয়, তার মানে এখানে পদ সংখ্যা যদি আমি বের করে ফেলতে পারি, পদ সংখ্যা যত হবে এই 60 তততম পদ হবে, হবে কি না? আমি 60টাকেই শেষ পদ ধরে নিলাম, এটাই শেষ পদ, তাহলে এখানে যতগুলো পদ আছে 60 তততম পদ। তাহলে আমি পদ সংখ্যা বের করব, মূলত এখান থেকে পদ সংখ্যা বের করব, এই শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত? 2 যোগ 1, দেখেন কত হয়? 31 হচ্ছে। তার মানে এই 60 হলো 31তম পদ। এটা দ্বারা করলে আপনার সময় বাঁচবে, এটা দ্বারা করলে আপনার কি হবে? সময় অনেক বাঁচবে। চলেন এই ধরনের আরেকটা অঙ্ক করি, এটা একটা বিসিএস পরীক্ষা কিন্তু আসছে। এই যে 5, 8, 11, 14 ধারাটির কোন পদ 302? এই ধারাটার
শেষ পদ হলো 302, মনে ধরেন এইভাবে লেখা লেখা আছে 5 8 11 ... প্লাস 302। এখন এইখানকার পদ সংখ্যা বের করতে পারলেই এই 302 কততম পদ সেটা বের করতে পারবেন। তাহলে কি করবেন, এই শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, 5 এবং 8-এর অন্তর কত, 3, যোগ 1। তাহলে কত হয় এখানে হিসাব করলে, এখানে হচ্ছে 397 না, 397 ভাগ 3 যোগ 1 অর্থাৎ 99 যোগ 1 সমান 100। তার মানে এই 302 হচ্ছে 100তম পদ। আশিকুজ্জামান বলছেন সিরিয়ালি কাউন্ট করে গেলাম যতক্ষণ না সাজেশন, হ্যাঁ করেন, আপনার কাছে যদি পরীক্ষার হলে এই সময় থাকে, ধরেন এই অঙ্কটা 5 8 11 14 এইভাবে সিরিয়ালি কাউন্ট করেন 302 পর্যন্ত, 302 পর্যন্ত লিখে আপনি কাউন্ট করতে থাকেন, যদি সময় থাকে আপনি করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, কোন পদ এখানে বলছে, কোন পদ বলতে এখানে কততম পদ বলছে, আসলে কততম পদ হবে, কোন পদ না, এই পদটাই তো 302, এখানে হবে কততম পদ। মিলে নাই, আরমান বলতেছেন মিলে নাই, কোথায় মিলে নাই? ও, এখানে 297 হবে না, হ্যাঁ 297, হ্যাঁ এখানে 297, রাইট। তাহলে 302 মাইনাস 5, এখানে হচ্ছে 297 ভাগ 3, এই 297-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 99 যোগ 1 অর্থাৎ 100। তার মানে এই 302 হলে 100তম পদ। পদ সংখ্যা মানে পদ কয়টা, হ্যাঁ পদ সংখ্যা মানে পদ কয়টা সেটাই জানতে চেয়েছে। তাহলে এই ধারার 22তম পদ কত সেটা বের করবেন, এগুলো আর আমি করাচ্ছি না। আচ্ছা এই অঙ্কটা করে দিই চলেন। 12 এবং 96-এর মধ্যে এই দুইটা সংখ্যা সহ বলে দিচ্ছে, এই দুইটা সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা 12 এবং 96, দেখেন প্রথম সংখ্যাটা 12, এটা 4 দ্বারা বিভাজ্য। এর পরের 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত, 16। তারপরে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটা 20, তারপরে 24, তারপরে 28, এইভাবে যেতে 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 কত, 96। 96 4 দ্বারা বিভাজ্য। তার মানে আপনার কাছে এখানে কি চাইছে, একটা ধারা দেওয়া আছে, ধারাটা এইভাবে না দিয়ে এখানে দুইটা একটু মানে বাক্যের মাধ্যমে লিখে দিছে। এখন এই ধারার পদ সংখ্যা বের করতে বলছে, এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো 4 দ্বারা বিভাজ্য। তাহলে পদ সংখ্যা এখন বের করবেন। এখন পদ সংখ্যা বের করবেন, এই যে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত, 4 তাই না, এদের মধ্যে পার্থক্য 4, এই 4 যোগ 1 হিসাব করলে অ্যান্সার বের হয়ে আসবে কত, 22 না, হ্যাঁ 22 অ্যান্সার, ওকে। আচ্ছা 3 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা 30 দ্বারা, 3 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য? আচ্ছা 3 অঙ্ক বিশিষ্ট প্রথম কোন সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য বলেন তো? মালিহা, বইয়ের 4 নম্বর অঙ্কটা বলছে 22তম পদ, আপনি গুলাই ফেললে হবে না, এখানে বলছে 22তম পদ, বলে নাই যে কততম পদ 22, এটা বলে নাই, কততম পদ 22 এইটা প্রশ্ন আলাদা, আর বলছে 22তম পদ। এই যে a+n-1 * d, এই সূত্র দিয়ে হবে এই অঙ্ক। এখানে যদি বলতো যে কততম পদ 22, তাহলে আপনি ওই যে এটাকে শেষ পদ ধরে নিতেন। এখন আপনাকে 22তম পদটা বের করতে বলছে, এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম করে 22তম পদটা কত সেটা বলছে। আর এই অঙ্কে বলে দেওয়া আছে একটা পদ 302, সেই 302টা কততম পদ, দুইটা প্রশ্ন আলাদা। হ্যাঁ এই তো আপনার অনেকেই সঠিক উত্তর দিয়েছেন 120। 3 অঙ্ক বিশিষ্ট 30 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা হলো 120। 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। 100 থেকে 119 পর্যন্ত কোনো সংখ্যা নাই যেটা 30 দ্বারা বিভাজ্য। প্রথম সংখ্যা হলো 120, এর পরের সংখ্যাটা হলো 150, তারপরটা 180, এইভাবে যেতে 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 3 অঙ্ক বিশিষ্ট সর্বশেষ কোন সংখ্যা 30 দ্বারা বিভাজ্য বলেন তো? দেখেন 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো 999, এটা 30 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 998, এটাও যায় না, এরকম করে যেতে যেতে আমি 990 এসে দেখতেছি এটা 30 দ্বারা বিভাজ্য, তার মানে এটা শেষ পদ হলো 990। তার মানে এখানে যে অঙ্কটা দেওয়া আছে আসলে এটা একটা ধারা, যার প্রথম পদ 120, শেষ পদ 990, পদ সংখ্যা বের করতে বলছে, পদ সংখ্যা বের করতে বলছে। 120 বের করা অনেক সময় লেগে যাবে, লাগবে না। দেখেন 30কে আপনি গুণ করেন, 30কে 1 দ্বারা গুণ করেন, 30কে 2 দ্বারা গুণ করেন, এইভাবে দেখেন 30কে আমি 3 দ্বারা গুণ করলে পাচ্ছি 90, এটা তো 2 অঙ্কের। এরপরে 30কে 4 দ্বারা গুণ করি 120, এই যে বের হয়ে গেল 120, এটা হলো 3 অঙ্কের, তাহলে প্রথম পদ 120। দেখেন আর এর আগের 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা 90, এটা 2 অঙ্কের, এটা হবে না, তাহলে 120।
STNS, অনেক, কি নাম আমি তো পড়তেই পারতেছি না। বুঝতে পারছেন? এটা অনেক কঠিন। কেন কঠিন? কোন দিক দিয়ে কঠিন মনে হইলো? কোন দিক দিয়ে কঠিন মনে হইলো? আমি এখানে যে প্রথম পদ 120, আপনি যদি সরাসরি মনে করতে না পারেন, আপনি এক কাজ করেন, 30 দ্বারা ভাগ করবেন না, 30 দ্বারা বিভাজ্য না। এখন দেখেন এই যে 30কে এইভাবে গুণ করেন, 30 অক্ষে 30, 30 দুগুণে 60, 3 ত্রিশে 90, এগুলো সব দুই অঙ্কের। প্রশ্ন বলছে 3 অঙ্ক বিশিষ্ট। 4 ত্রিশে 120। ওকে, তাহলে প্রথম পদ পেয়ে গেছে 120। তাহলে 120-এর সাথে পরে যোগ করলে 150, তারপরে যোগ করলে 180। এইভাবে এবার শেষের দিকে যাই, দেখেন 999, ঠিক আছে, এটা তো 30 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু এখানে শেষে একটা শূন্য আছে, শেষে একটা শূন্য আছে, দেখেন 30-এর সাথে একটা কি শূন্য আছে না? তাহলে 30 দ্বারা ভাগ করা যাবে এমন যে সংখ্যাগুলো আছে, সেগুলোর এই যে একক স্থানীয় অঙ্ক শূন্য হতেই হবে। একক স্থানীয় অঙ্ক শূন্য হতেই হবে, তা নাহলে 30 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 999-এর কাছের শূন্য আছে এরকম 990, দেখেন তো এটাকে 30 দ্বারা ভাগ করা যায় না? হ্যাঁ যায়। তাহলে 990 শেষ পথ। এটা কঠিন হবে কেন? যদি এটাতে আপনার মনে হয় যে টাইম বেশি লাগতেছে, তাহলে এই প্রশ্ন বাদ দিয়ে পরের প্রশ্নগুলো অ্যান্সার করবেন। ওকে, তাহলে এটা পদ সংখ্যা বের করে ফেলবেন। এই অঙ্কটা এবার দেখেন, 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা 16 দিয়ে বিভাজ্য নয়? কি বলছে? 16 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু 30 দিয়ে বিভাজ্য। আমাকে বলেন তো, এই 30 দ্বারা বিভাজ্য 1 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা আছে? 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা হবে 30, তারপরে সংখ্যাটা হবে 60, তারপরে সংখ্যাটা 90, এভাবে যেতে 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 সর্বশেষ সংখ্যাটা 990। এইটা থেকে আপনি কি করবেন? পদ সংখ্যা বের করবেন, তাই না? পদ সংখ্যা বের করবেন। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য পদ সংখ্যাটা কিন্তু আপনি পেয়ে যাবেন এইভাবে। এর থেকেও একটা সহজ টেকনিক আছে। যেহেতু এখানে 1 থেকে 1000 বলছে, এই 1000-কে 30 দ্বারা ভাগ করেন, ভাগ করলে দেখবেন 33 পয়েন্ট সামথিং আসবে। এই যে প্রথম যে পূর্ণ সংখ্যা, প্রথম পূর্ণ সংখ্যা যা, তার মানে 1 থেকে 1000-এর মধ্যে এই 33টাই কি আছে? 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। আমি আরো সহজভাবে বলি, ধরেন 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? কিভাবে করবেন? 5কে 2 দ্বারা ভাগ করেন, ভাগ করলে কত আসবে? 2.5। এই যে পূর্ণ সংখ্যা 2 আছে না, তার মানে 1 থেকে 5-এর মধ্যে 2টা সংখ্যা আছে এমন যাকে 2 দ্বারা ভাগ করা যাবে। আরো সহজ করে দেয়, ধরেন 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? তাহলে 10কে 3 দ্বারা ভাগ করেন, কত আসবে? 3.33 এরকম আসবে। তার মানে 1 থেকে 10-এর মধ্যে 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা 3টা আছে, আপনি হিসাব করে দেখেন। তাহলে আমি এই অঙ্কটা সূত্র ব্যবহার না করে এইভাবে করতে পারি। এই 1000-কে 30 দ্বারা ভাগ করে দেই, ভাগ করে দিলে 33 দশমিক সামথিং আসতেছে। তার মানে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 33টা। এটুকু ক্লিয়ার? এখন প্রশ্নের মধ্যে আর একটু লেস লাগাই দিছে, বলছে 16 দিয়ে বিভাজ্য নয়, এগুলো আবার বাদ যাবে। এখন এই 33টার মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো 16 দ্বারাও বিভাজ্য। এখন 30 দ্বারাও বিভাজ্য, 16 দ্বারাও বিভাজ্য, এরকম সংখ্যা কোনগুলো আছে? যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। এখন 30 এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব দেখি। 30 এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করব? না, বিভাজ্য নয়, তার মানে কি বিভাজ্য যেগুলো আছে সেগুলো বাদ দিব। রাইট, লসাগু করব। 30 এবং 16 এর লসাগু কত? 30 এবং 16 এর লসাগু কত? 180। 30 এবং 16 এর লসাগু 180। তার মানে দেখেন এই 180-কে 30 দ্বারাও ভাগ করা যাবে, 16 দ্বারাও ভাগ করা যাবে, যাবে না? এই 180 16 দ্বারা ভাগ করা যায়, কি বলেন? 240 হবে, 240। অর্থাৎ এই 240-কে 30 দ্বারা ভাগ করা যাবে, 16 দ্বারা ভাগ করা যাবে। এখন এর পরের সংখ্যাটা কত? 240-এর 2 গুণ কত হবে? 480। এই 480-কে 30 দ্বারাও ভাগ করা যাবে, 16 দ্বারাও ভাগ করা যাবে। তারপর এর সাথে আরো 240 যদি যোগ করে দেই, 720। এই 720-কেও আবার কি 30 দ্বারাও ভাগ করা যাবে, 16 দ্বারাও ভাগ করা যাবে। এরকম আরো একটা সংখ্যা আছে, 720-এর সাথে আরো আবার যদি 240 যোগ করে দেই, তাহলে পাবো 960। তাহলে 960ও 30 এবং 16 দ্বারা বিভাজ্য।
এখন 30 এবং 16 দ্বারা বিভাজ্য আমরা 4টে সংখ্যা পাইছি। মাহবুজ আনসারি ঠিক বলছেন, 100 ডিভাইডেড বাই 240 করলে তো হয়, অবশ্যই হবে, কেন হবে না। তাহলে আমরা এখানে 4টে সংখ্যা পাইলাম যারা 30 দ্বারাও বিভাজ্য, 16 দ্বারাও বিভাজ্য। তার মানে কি, এই যে আপনারা যে হিসাব করে 33টা বের করছেন, 33টা বের করছেন, এই 33টার মধ্যে 4টে সংখ্যা আছে যারা 16 দ্বারাও যাদেরকে 16 দ্বারাও ভাগ করা যাবে। প্রশ্ন বলছে 16 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা নেওয়া যাবে না, 16 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এই 33 থেকে 4 বিয়োগ করতে হবে, 29। এটা হলো অ্যান্সার। এত প্যাসের ম্যাথ পিলিতে আসে, এটা হচ্ছে 46-এ আসছে, এইটা ম্যাথ 46 পিলিতে এটাই আসছে। ওকে, আমরা এবার টাইপ 2 তে চলে যাই। সমষ্টি নির্ণয়, সমষ্টি নির্ণয়ের সূত্রটা মনে আছে আপনাদের? দুইটা সূত্র শিখেছি আপনাদের। সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র, একটা হচ্ছে জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d। আর একটা সূত্র কি, আর একটা সূত্র হলো এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। যদি এন এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করব, এন এর মান দেওয়া না থাকলে এই সূত্র প্রয়োগ করব। মানে পদ সংখ্যা দেওয়া থাকলে এই সূত্র, পদ সংখ্যা দেওয়া না থাকলে এই সূত্র। তাহলে আমরা অঙ্ক করতে করতে দেখি। যেমন এই অঙ্কটা 3 6 9 এখন 27, এখানে 27 পর্যন্ত এখানে যোগ বের করতে বলছে। এখানে পদ কয়টা আছে, এখানে পদ কয়টা আছে আমি বলতে পারি না পদ কয়টা আছে, তবে প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, পদ এখানে সাধারণ অন্তর তো 3 দেওয়াই আছে। তাহলে আমরা ওই যে প্রথম যে সূত্রটা লিখলাম, জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d। তাহলে এখন আপনি এখানে মান বসাই দেন। জেড এর মান কত, 3, সরি জেড এর মান 27 প্লাস এ এর মান 3, এরপর জেড এর মান 27 মাইনাস 3, সাধারণ অন্তর আবার 3 ডিভাইডেড বাই 2 × 3। তাহলে কত হয় দেখেন, 27 আর 3 যোগ করলে 30 গুণ এই +10 -3 কাটা যায়, 27 ডিভাইডেড বাই 2 × 3, 3 লং 27, 2 দ্বারা 30কে ভাগ করলে 15, 15 আর 9 গুণ করলে 135। এটা অ্যান্সার। এটা বইয়ের মধ্যে নাই, এটা কিন্তু বইয়ের মধ্যে নাই, হ্যাঁ এটা এক্সট্রা ম্যাথ। 105 হয় না, না 135 হবে। আচ্ছা n/2 এটা আসতেছে। আচ্ছা আর মান বলছেন 1000 ভাগ 16 সমান 62টা, তাহলে 16 দিয়ে ভাগ যায় 62টা সংখ্যা। আবার এখানে 1000কে 30 দ্বারা ভাগ করছেন 33, অর্থাৎ 30 দিয়ে ভাগ যায় 33টা, 16 দিয়ে ভাগ যায় 62, 30 দিয়ে ভাগ যায় 33। তাহলে যেহেতু 62টার মধ্যে 33টা ভাগ যায়, তাহলে আপনি যে 29টা বের করলেন, এই 29টা তাহলে কি বের হলো বলেন তো? 30 দ্বারা ভাগ বের হলো নাকি 16 দ্বারা ভাগ বের হলো? মানে আপনি 62টার মধ্যে থেকে 33টা ভাগ যায় 30 দ্বারা, সেটা বাদ দিলেন, তাহলে এটা কি বের হলো? আচ্ছা আপনাদের প্রশ্নগুলো শেষের দিকে নিচ্ছি, হ্যাঁ। এই যে অঙ্কটা 3 5 7, এই ধারার 22টি পদের সমষ্টি কত, 22টি। এই যে এন এর মান 22 দেওয়া আছে, কতটি পদ আছে সেটা বলে দেওয়া আছে। এবার তাহলে আমরা কি কোন সূত্র ব্যবহার করব, এই যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্র ব্যবহার করব। এখানে চাইলেও আমরা এই যে জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d এই সূত্র ব্যবহার করতে পারবো না। কেন? কারণ এখানে শেষ পদ দেওয়া নাই, এখানে শেষ পদ দেওয়া নাই। চাইলে এই সূত্র ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে এন এর মান দেওয়া আছে, তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো। জেড এর ফর্মুলাগুলো রিটেনে ইউজ করা যাবে, যাবে, তবে আপনাকে জেড কি এবং এ কি এটা আর ডি কি এটা লিখে দিতে হবে। সূত্রটা লিখে সাইড নোট দিবেন, জেড সমান শেষ পদ, এ সমান প্রথম পদ, ডি সমান সাধারণ অন্তর, এগুলো সাইড নোট দিয়ে দিবেন। এখানে তো ইললজিক্যাল কোনো কিছু দেই না আমি, কি এটা কি মানে ইললজিক্যাল কিছু দিছি? এটা তো লজিক্যাল একটা জিনিস। ওকে, তাহলে এটা আপনারা এখন নিজেরা করবেন। এখানে এন এর মান 22, এ এর মান 3, ডি এর মান কত 2, বসায় দিয়ে হিসাব করবেন। আচ্ছা 1 2 3 4 ডট 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 এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা আমরা এখানে 3টা সূত্র শিখি, হ্যাঁ সূত্রগুলোর বেসিকটা আমি আজকের ক্লাসে বলতেছি না, যেহেতু লম্বা একটা ক্লাস হবে, আবার গুণোত্তর ধারাও আছে। দেখেন, যদি এরকম স্বাভাবিক সংখ্যা থাকে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ এন থাকে, এটার যোগফল নির্ণয়ের সূত্রটা হইল এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2। ঠিক আছে, এটাকে বলা হয় এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র এটা। ওকে, আবার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যদি এরকম থাকে
ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার, যদি এরকম স্কোয়ার থাকে প্রত্যেকটার উপর বর্গ করা থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স। এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবেন, হ্যাঁ। আবার যদি ঘন থাকে এরকম, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 এন কিউব যদি থাকে, তাহলে যে প্রথম সূত্রটা আছে না, এটাই লিখে দিবেন, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার উপর স্কোয়ার। না, এই সূত্রগুলো ভেঙে বললে অনেক টাইম লাগবে। এই সূত্র তিনটা মুখস্থ রাখবেন, হ্যাঁ। আমরা আমরা আপনাদের এক্সট্রা একটা, যদি আপনাদের এরকম কোনো কিছু জানার থাকে, আমরা প্রয়োজনে একটা সলভ ক্লাস নেব, ঠিক আছে, সেইখানে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের সমষ্টি কত, মানে 1+2+3 ডট 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 99। তাহলে আমরা একটু আগে সূত্র শিখলাম, এটা যদি এখানে এন থাকতো, এই সূত্রটা হয়তো এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু। তাহলে 99 আছে, তাহলে 99 ইন্টু 99 প্লাস ওয়ান ভাগ টু, এটা হিসাব করবেন। এটা হিসাব করলে পেয়ে যাবেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে এটাও আপনারা নিজেরা করবেন, হ্যাঁ। ওকে, এই যে ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার, যদি এখানে এন থাকতো, এন স্কোয়ার, তাহলে আমরা সূত্রটা কি দেখলাম? সূত্রটা দেখলাম এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, যদি এরকম স্কোয়ার থাকে, সরি সামনে একটা এন আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স। এখানে এন এর পরিবর্তে কি আছে? 50 আছে। তাহলে আপনি এখানে এন এর পরিবর্তে 50 লিখবেন, 50 ইন্টু 50 প্লাস ওয়ান, এই 2 × 50 প্লাস ওয়ান ভাগ সিক্স। এখন বাকিটুকু আপনারা নিজেরা হিসাব করলে অ্যান্সার বেরিয়ে আসবে। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র এটা, এগুলো করা যাবে, এগুলো করা যাবে, এগুলো করা যাবে, কিন্তু এইটা এটা এটা করা যাবে না কেন? দেখেন এখানে ওয়ান প্লাস, এখানে ফোর প্লাস, এখানে নাইন প্লাস, এখানে 16, এই যে সাধারণ পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো তো সমান না। এখানে তিন, এখানে আবার কত, পাঁচ, এখানে আবার সাত, পার্থক্যগুলো কিন্তু এখানে এক একটা এক এক রকম, এটা তো সমান্তর ধারা না, হ্যাঁ। ওকে, তাহলে এই যে ঘন সূত্রটা আমরা কি জানি, যদি এখানে এন থাকতো, এন কিউব থাকতো, তাহলে সূত্রটা হয়তো এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু হোল স্কোয়ার। এখানে কিন্তু স্কোয়ার, আবার কিউব না কিন্তু। তাহলে এন এর পরিবর্তে 10 আছে, তাহলে 10 ইন্টু 10 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এটাই হবে কি অ্যান্সার। এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত, এটা একটু আমরা জেনে নেই। ধরেন এই 1+3+5+7 ডট 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 ডট, এইভাবে এন সংখ্যক যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে এন সংখ্যক বিজোড় সংখ্যা হবে 2n-1, হ্যাঁ। এটা যোগফল কত হবে? দেখেন তো, প্রথম দুইটা যদি যোগ করি কত হয়? 4 না? 4-এর পরিবর্তে 2 স্কোয়ার লিখতে পারি না? দুইটা পদ লিখলাম কত? 2 স্কোয়ার। আবার দেখেন প্রথম তিনটা যোগ করেন, 1 3 5 যোগ করেন, 9 হবে। এটার পরিবর্তে 3 স্কোয়ার লিখতে পারেন। দেখেন প্রথম দুইটা যোগফলকে আমি 2 স্কোয়ার লিখতে পারি, প্রথম তিনটার যোগফলকে 3 স্কোয়ার লিখতে পারি, আবার প্রথম চারটা যদি যোগ করেন দেখেন 16 হবে, এটাকে লিখতে পারি 4 স্কোয়ার। যতগুলো পদ যোগ করতেছি তার উপর স্কোয়ার। তাহলে এরকম যদি এন সংখ্যক পদ যোগ করি, তাহলে তার যোগফল কি হবে? এন স্কোয়ার। তাহলে তার যোগফল কি হবে? এন স্কোয়ার। সমান্তর আর গুণোত্তর দুইটা আলাদা ক্লাস নিলে ভালো হইতো, এটা তো আমার জন্য খুব আরামের হইতো, কিন্তু আমাকে তো সেই সুযোগটা দেওয়া হয়নি, আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। আচ্ছা, আমরা আগে সমান্তর ধারাটা শেষ করি। এ তো মাত্র 1 ঘন্টা, আমরা তো সাধারণত 2 ঘন্টা ক্লাস করি। গুণোত্তর ধারা করার আগে আমরা আমরা একটা ব্রেক দিব। আমাদের টাইপ 3 সূত্রের ব্যবহার। হুম, আমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখলাম, সেই সূত্রের ব্যবহারগুলো দেখি আমরা একটু, চলেন। একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর ডি এর মান দেওয়া আছে 10। 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? আমরা ধরে নেই প্রথম পদ সমান এ। প্রথম পদ সমান কি ধরে নিলাম? এ ধরে নিলাম, হ্যাঁ। তাহলে প্রথম পদ যদি এ হয়, তাহলে এই যে 6তম পদ কত বলেন তো? 6তম পদ, আমরা এই যে এন তম পদের সূত্র জানি না, এন তম পদ সমান কি? এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 6তম পদ কি হবে? 6তম পদ তাহলে এ প্লাস
6 মাইনাস 1 ইন্টু ডি। বলে দিছে 6তম পদটা 52, তার মানে এটা সমান 52। তাহলে এ প্লাস 5 ইন্টু ডি এর মান কত, 10, সমান 52। তাহলে এখান থেকে এ এর মান বের হবে 2। তাহলে প্রথম পদ যদি 2 হয়, তাহলে 15তম পদ কত? তাহলে 2 যোগ 14 গুণ সাধারণ অন্তর কত, 10, সমান 142। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, গুণোত্তর ধারা, হ্যাঁ গুণোত্তর ধারা আসলে বেশি হার্ড না, সমান্তর ধারা থেকে গুণোত্তর ধারা সহজ বেশি। সমস্যা হচ্ছে আমরা আমাদের লাইফে বিশেষ করে যেমন আমি 9-10-এ থাকতে গুণোত্তর ধারা করি নাই, আমি এটা করি নাই। এখন এরকম হয়তো অনেকেই আছেন যে তখন তো দুইটা দুইটা অপশন ছিল, একটা গুণোত্তর ধারা একটা সমান্তর ধারা, যে কোনো একটা অ্যান্সার করলে দুইটা থেকে দুইটা প্রশ্ন আসতো, একটা অ্যান্সার করা লাগতো। তো বেশিরভাগই দেখা গেছে সমান্তর ধারা করছে, গুণোত্তর ধারা করে নাই। তবে মজার ব্যাপার হচ্ছে আমি গুণোত্তর ধারা বাদ দিলেও নিজে নিজে একটু দেখে এসএসসি পরীক্ষায় গুণোত্তর ধারার অঙ্ক দিয়ে আসছিলাম। তো যাই হোক, চলেন আমরা এখন অঙ্ক করি। দেখেন -5 পি কিউ 16 বলে দিচ্ছে এটা সমান্তর অনুক্রমে থাকে, তাহলে পি ও কিউ এর মান কত? মানে এটা একটা সমান্তর ধারা, প্রথম পদ হলো -5, দ্বিতীয় পদ পি, তৃতীয় পদ কিউ, চতুর্থ পদ 16। এখন আমাকে পি এবং কিউ এর মান বের করতে বলছে, মূলত আমাকে বলছে দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করতে। 2012 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মনে করে দেখেন, এই ধরনের একটা সম্ভবত গুণোত্তর ধারার অঙ্ক আসছিল। যারা 2012 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, গুণোত্তর ধারার অঙ্ক ছিল এরকম একটা। আর সমান্তর ধারা কি অঙ্ক ছিল আমার মনে নেই। যাই হোক, দেখেন এখানে দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে -5। সাধারণ অন্তর আমরা কি জানি? এখানে সাধারণ অন্তর কত জানি না। সাধারণ অন্তর কত, ডি ধরে নিলাম, এটা ধরে নিলাম সাধারণ অন্তর ডি। আর এখানে আরেকটা পদ দেওয়া আছে, চতুর্থ পদ। চতুর্থ, আচ্ছা এটা এ, প্রথম পদ এ, চতুর্থ পদ কত? চতুর্থ পদ দেওয়া আছে 16। আচ্ছা, চতুর্থ পদের পরিবর্তে আমি এইভাবে লিখতে পারি না, এ প্লাস 3d সমান 16? লেখা যায় কিনা বলেন? লেখা যায়। এই যে এখানে 4 - 1, তো আমি একবারে 3 লিখে ফেলছি, হ্যাঁ। তাহলে এর পরিবর্তে আমি -5 লিখতে পারি, +3d = 16। তার মানে 3d সমান কত হবে, 16 + 5 = 21, অর্থাৎ ডি এর মান কত, 3। তার মানে আমাদের সাধারণ অন্তর হলো 3। দেখেন প্রথম পদ যদি 5 হয়, দ্বিতীয় পদ কত হবে? এই 5-এর সাথে 3 যোগ করে দেন, সরি 5-এর সাথে 3 যোগ হবে, 5-এর সাথে 7 যোগ হবে, তাই না? এইখানে হবে 7। এই ডি 3 × 7 = 21, 3 × 7 = 21। তাহলে 5-এর সাথে 7 যোগ করলে কত হবে, 2। তাহলে দ্বিতীয় পদ হলো 2। আবার এই 2-এর সাথে 7 যোগ হবে 9, এই 9-এর সাথে 7 যোগ হলে 16। এই 2 এবং 9 পি এর মান, এটা হলো পি এর মান, আর এটা হলো কিউ এর মান। এই হলো অ্যান্সার। এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 225 হয়, তাহলে n এর মান কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ওকে, দেখেন আমি তাহলে এখানে কি করতে পারি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা কি? n ইন্টু n+1 / 2 হোল স্কোয়ার। এই সমষ্টি সমান লেখা আছে 225। এখান থেকে n এর মান বের করতে বলছে। আমরা যদি এবার বর্গমূল করি, তাহলে n ইন্টু n+1 ভাগ 2, 225-এর বর্গমূল করলে হবে 15। তার মানে n ইন্টু n+1 সমান 15 × 2 = 30, অর্থাৎ n² প্লাস n -30 সমান 0। এখন এটা হিসাব করে n এর মান দুইটা বের করবেন। n এর মান একটা ধনাত্মক আসবে, একটা ঋণাত্মক আসবে। ঋণাত্মক মান নেওয়া যাবে না, কেন? কারণ এখানে পদ সংখ্যা, পদ কয়টি সেটা বের করতেছেন। তা পদ সংখ্যা তো কখনো কি আসবে না, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হবে না, এজন্য ধনাত্মক মানটা নেবেন। n এর মান সম্ভবত কি আসবে, 5 6 30, তাই না? একটা আসবে, -6, আর একটা আসবে +5। n এর মান এই দুটো আসবে, তা মাইনাস মানটা হবে না, তার মানে n সমান 5। হ্যাঁ, এটা মিডল টার্ম করুন, বাকিটুকু আপনারা নিজেরা উৎপাদকে বিশ্লেষণ করে বের করবেন।
দেখেন তো কি জ্বালা, লগে ধারার মধ্যে আবার লগের অঙ্ক ঢুকে রাখছে। দেখেন, ভয় পাওয়ার কিছু নাই। এখানে log 2 log 4 log 8, তাহলে আমরা এখানে এই log 2 লিখলাম, এখানে কিন্তু ভিত্তি দেওয়া নাই, তার মানে ভিত্তি কিছু একটা আছে, প্রত্যেকটা সমান। এই log 4 কে আমরা লিখতে পারি log 2 স্কোয়ার। এর পরেরটা কি দেওয়া আছে, লগ, এখানে দেখেন 2 এর উপর পাওয়ার 1, 2 এর উপর পাওয়ার 2, তাহলে এর পরেরটা কি হবে, log 2 এর উপর পাওয়ার 3। দেখেন এই যে 8-এর পরিবর্তে 2 কিউব লেখা যায়। দেখেন প্রথম পদ যখন এই 2 এর উপরে পাওয়ার 1, দ্বিতীয় পদ যখন তখন এই 2 এর উপর পাওয়ার 2, তৃতীয় পদ যখন এই 2 এর উপর পাওয়ার 3, তাহলে 10টি পদ যদি বলে তাহলে এইভাবে 10 নং পদটা কি হবে, log 2 এর উপর পাওয়ার 10, 2 এর উপর পাওয়ার 10, এটা আবার ভিত্তি দেওয়া যাবে না, হবে কি না? এবার আমরা কি লিখতে পারি, আমরা জানি যে আর্গুমেন্টের উপর যে পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে গুণ হয়, তাই না? তাহলে এই 1 সামনে গিয়ে গুণ হবে, তখন কি হবে, এই 1 ডট log 2, এই 2 সামনে গিয়ে গুণ হবে 2 ডট log 2, প্লাস এই 3 সামনে যাবে, তখন 3 ডট log 2, প্লাস ডট 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 এই 10 আবার সামনে চলে যাবে, তাহলে 10 log 2। দেখেন প্রত্যেকটা পদের সাথে log 2 গুণ আকারে আছে। আমরা যদি log 2 কমন নেই তাহলে কি পাই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10। দেখেন তো এই যে এইটুকুর হিসাব করেন, এখন এই যে একটা ধারা পাইলেন আপনি, 1+2+3+4। আপনি এই ধারার যোগফল কি হবে, যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান n+1/2, এই সূত্র আমরা জানি। তাহলে এখানে n এর পরিবর্তে আছে 10, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, 10 × 10+1/2। আর log 2টা পরে লিখি। আসলে log 2 এখানে পরে লেখাই ভালো, কেন ভালো জানেন, এখানে কিন্তু এই যে সামনে কি, এগুলো কি, এই 1 2 3, এইগুলো কি, এই যে সামনে লগের সামনে কি গুণাকারে আছে, এটা পরে লেখাই ভালো, এই জন্য আমি পরেই লিখলাম, এখানেও পরে লিখতে পারেন। তাহলে এটা হিসাব করলে কত হয়, 55, তাই না? 55 log 2, এই হলো অ্যান্সার। এটা তো কঠিন না, অনেক সহজ একটা অঙ্ক। হ্যাঁ, log 2 জাস্ট লাস্টে অ্যাড করে দিবেন, ওকে। এখানে দেখেন কি বলছে, লাস্ট লাইনটা, এই যে 10 × 10 + 1/2 এর সাথে log 2 আছে, তার মানে 10 × 11, এই যে 10 আর 1 যোগ করলে 11 গুণন log 2, হ্যাঁ, এই 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 5 × 11 55 log 2, এই হলো অ্যান্সার। ওকে, দেখেন এখানে কি বলছে, একটা সমান্তর ধারার 12তম পদ দেওয়া আছে 77, বিখ্যাত একটা অঙ্ক 9-10-এর, মনে পড়ে? বলছে তার প্রথম 23টি পদের সমষ্টি কত। তো এখানকার প্রথম পদ সাধারণ অন্তর কিচ্ছু দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেই যে প্রথম পদ সমান এ, আর সাধারণ অন্তর সমান ডি। তাহলে 12তম পদ আমরা কি পাবো, 12তম পদ দেওয়া আছে 77, তাহলে 12তম পদকে আমরা লিখতে পারি a+11d সমান 77, এটা লিখতে পারি কি না বলেন? 12তম পদ, এই যে 12 - 1 না লিখে আমি একবারে 11d লিখে ফেলছি, ওকে। এখন বলছে 23 পদের সমস্যা, আসলে আমার এখানে আর কোনো কিছু করার দরকার, মানে করার মতো আমার এখানে সুযোগ নাই। এখানে এ এবং ডি এর কোথাও কোনো মান দেওয়া নাই, তাহলে যেমন আছে তেমনই থাক। এখন তাহলে দেখি এরপরে অঙ্ক করে দেখি, 23টা পদের সমষ্টি বের করতে বলছে। দেখেন এখানে কয়টি পদ এন এর মান দেওয়া আছে, কতটি পদ বের করব সেটা দেওয়া আছে, এন এর মান। এই যে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, তাহলে আমরা সূত্র ব্যবহার করব কোনটা, কোন সূত্র ব্যবহার করব, ওই যে যেটা আপনারা বেশি বেশি ব্যবহার করছেন n/2, সেই সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে আমরা সমষ্টির সূত্র ব্যবহার করব এটা, এই n/2 2a প্লাস n-1 × d, এটা হচ্ছে এন পর্যন্ত, মানে এনটি পদের সমষ্টি। এখন আমাদেরকে বলছে কয়টি পদের সমষ্টি বের করতে, 23টি, তার মানে এন এর মান দেওয়া আছে 23টি পদের সমষ্টি, তাহলে 23/2 2a প্লাস, এখানে 23 - 1 মানে কত, 22, 22d, 23/2। দেখেন এখানেও 2a, এখানেও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 কমন নেই, কমন নিলে এখানে হয় কত, a+11d, তাহলে এখানে 2 আর 2 কাটা যায়, এখানে থাকলো 23 ইন্টু এই যে a+11d, এই যে a+11d তার মান দেওয়া আছে 77, তাহলে 23 × 77, হিসাব করলে কত হয়,
1771, এটা হলো অ্যান্সার। এই অঙ্ক করতেও অনেক ধরনের সমস্যা হইতো আগে, তাই না? 19-এ থাকতে কি যে একটা কঠিন অঙ্ক মনে হইতো এটা। দেখেন, এখানে বলে বলে দেওয়া আছে পি তম পদ কিউ, কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত, সেটা বের করতে বলছে। এখানে প্রথম পদ সাধারণ অন্তর কিচ্ছু দেওয়া নাই, তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে প্রথম পদ সমান এ আর সাধারণ অন্তর সমান ডি। তাহলে পি তম পদ কি হবে? পি তম পদ সমান এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? এটাই তো দেওয়া আছে, পি তম পদ দেওয়া আছে কিউ, মানে এটা সমান কিউ। আর কিউ তম পদ এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান কি দেওয়া আছে? পি দেওয়া আছে, তাই না? ওকে, আমরা তো দুইটা পদ পাইলাম, মানে দুইটা সমীকরণ পাইলাম, এই একটা সমীকরণ এই একটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে যে কোনো ভাবে হোক এ অথবা ডি যে কোনো একটাকে মাইনাস করে দিয়ে, যে কোনো একটাকে মাইনাস করে দিয়ে কি করতে হবে? ডি এর মান বের করতে হবে। আমরা তাহলে এখানে বিয়োগ করি। বিয়োগ করলে দেখেন এটা চিহ্নের পরিবর্তন, এটা চিহ্নের পরিবর্তন, এইটাও চিহ্নের পরিবর্তন। তাহলে চিহ্নের পরিবর্তন করলে যে এখানকার এ আর এ কাটা যায়, তাহলে এখানে থাকলো পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে এখানে মাইনাস দিলাম, এরপরে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কিউ মাইনাস পি। এই যে এখানেও ডি আছে, ডি যদি কমন নেই কি হবে? বি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান সমান কিউ মাইনাস পি। দেখেন এখানে এখানে যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায়, তাহলে এখানে কি থাকলো? পি মাইনাস কিউ থাকলো, তাই না? তাহলে আমরা এখানে পাইলাম ডি ইন্টু পি মাইনাস কিউ, আর এখানে হলো কিউ মাইনাস পি। আমরা তাহলে ডি সমান কি পাই? উপরে হলো কিউ মাইনাস পি আর নিচে হলো পি মাইনাস কিউ। এই দুটা কি কাটা যায়? এই দুটা কাটা যায় না, তবে কাটা যাবে। আমরা যদি একটা উপরে একটা মাইনাস দ্বারা গুণ করে দিই, এইভাবে মাইনাস ওয়ান কমন নেই, তাহলে পি মাইনাস কিউ, নিচেও পি মাইনাস কিউ, তখন এই দুইটা কাটা যাবে, কাটা গেলে মাইনাস ওয়ান হবে। তাহলে আমরা ডি এর মান পাইলাম, তাহলে আমরা ডি এর মান পাইলাম মাইনাস ওয়ান, পেয়ে গেছি। এখন আমরা 19 এখানে এ এর মান বের করতাম আবার কিভাবে? এই যে এখানে ডি এর মান বসিয়ে দিয়ে এ এর মান বের করতাম, তা আমাদের এই অঙ্কে এর মান বের করার দরকার নাই। এবার আমরা পি প্লাস কিউতম পদ বের করে ফেলি, চলেন। তাহলে পি প্লাস কিউতম পদ সমান কি হবে? এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হবে কিনা বলেন? দেখেন, এন তম পদ যদি বলে, এন তম পদ বললে তখন লিখি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এন আছে, এখানে এন লিখছি, আর এখানে আছে পি প্লাস কিউ, এই জন্য এখানে লিখছি পি প্লাস কিউ। ঠিক আছে, ওকে, প্রিলিতে আসার সম্ভাবনা কম আছে। এখন আমরা কি করতে পারি? এখন একটু খেয়াল করে দেখেন, এই যে এটা এই ডি, পি এর সাথেও গুণ আছে, কিউ এর সাথেও গুণ আছে, মাইনাস ওয়ানের সাথেও গুণ আছে না? বলেন তো, প্রত্যেকটার সাথে গুণ আছে না? দেখেন তো এইভাবে লেখা যায়, পি মাইনাস ওয়ান প্লাস কিউ তার সাথে ডি। আমি একটু চেঞ্জ করে লিখলাম, পি এর সাথে মাইনাস ওয়ান লিখলাম। খেয়াল করে দেখেন, আমি কি এইভাবে লিখতে পারি না? এই পি মাইনাস ওয়ান তার সাথে ডি প্লাস কিউ ডি। এই দেখেন এখানে এই যে পি মাইনাস ওয়ান প্লাস কিউ, তার সাথে একটা ডি আছে, তাই না? তাহলে দেখেন আমি এইভাবে লিখতে পারি, পি ডি মাইনাস ডি প্লাস কিউ ডি, প্রত্যেকটার সাথে গুণ করে দিলাম। এখন এই দুইটা থেকে যদি আমি ডি কমন নেই, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ ডি, তার মানে এই লাইন থেকে আমি এই লাইন লিখতে পারি, আমি সেটাই এখানে লিখছি। এবার মনে করে দেখেন তো এটা কততম পদ? এটা কততম পদ? এটা পি তম পদ না? এই যে এখানে এন এর মান পি আছে, পি তম পদ। এই এখানে দেখেন এই যে পি তম পদ এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, পি তম পদের মান হইল কিউ, পি তম পদের মান হইল কিউ। তাহলে এইটুকুর পরিবর্তে আমি বসাতে পারি কিউ প্লাস, এইখানে হচ্ছে কিউ, এই ডি এর পরিবর্তে বসাতে পারি মাইনাস ওয়ান। এই যে ডি এর মান আমরা বের করছি মাইনাস ওয়ান, তাহলে এইখান থেকে কিউ, এই মাইনাস ওয়ান আর কিউ
গুণ করলে মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছি? এই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।